আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটে যাওয়া বিষয় নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করব। একটু তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আহ, লেখক এবং অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট করেছে। সেই পোস্টের কিছু অংশ আপনাদেরকে আমি একটু পড়ে শোনাতে চাই। উনি লিখেছেন, যেই প্রতিষ্ঠানের পরপর 5 জন চিফের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া যায় এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, সেই প্রতিষ্ঠান বাংলাদেশে বিদ্যমান থাকার এখতিয়ার রাখে কিনা, বৈধতা থাকে কিনা, তিনি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, 2 দিন আগে অর্থাৎ বুধবারে গুম খুন যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটছে বিগত 15 বছরে, এই গুমের ঘটনায় 2টি মামলা রেকর্ড করা হয়েছে এবং এর ভিতর থেকে 28 জনকে আসামি করা হয়েছে। এই 28 জনের মধ্যে কিন্তু এই 5 জনের কথা বলা আছে। আমি যেই 5 জনের কথা বললাম, যেই প্রতিষ্ঠানের পরপর 5 জন চিফের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া যায় এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে, এটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলি, যেমন ডিজিএফআই, এনএসআই, ডিবি, ডিএসবি ইত্যাদি। এই সমস্ত গোয়েন্দা সংস্থাগুলি এই গুমের ঘটনার সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটি উঠেছে। আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ, এই অভিযোগটি ওঠার পর এবং এই মামলা রেকর্ড হওয়ার পর যখন এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তারপরে মারাত্মক একটা সাংঘাতিক ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু দেশবাসীকে সতর্ক করেছেন পিনাকি ভট্টাচার্য এবং দেশবাসীকে সতর্ক থাকার জন্য, সাবধান থাকার জন্য সতর্ক করেছে। এখানে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই উনি যেই দেশবাসীকে সতর্ক থাকার যেই বার্তাটা উনি দিয়েছেন। উনি লিখছে, প্রিয় দেশবাসী, সতর্ক থাকুন, সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছে। তারপরে লিখছে, বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে সরকার বিরোধী মানুষদের খুন, গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর সাবেক 5 ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়া এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুব গুসা করেছে। এই যে যাদের কথা বলা হচ্ছে, এরা কিন্তু একেবারে সেনা পর্যায়ের গোয়েন্দা সংস্থা, তার মানে একেবারে হাই লেভেলের, উচ্চ লেভেলের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা উঠেছে এবং এটা কিন্তু তথ্য প্রমাণও তারা হাতে পাইছে দেখি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। আজ সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলনে বসেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 56 জন জেনারেলই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, সেও কিন্তু এই অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আচ্ছা, আপনারা বলেন, যখন বাংলাদেশে বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটল, তখন কি জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীতে ছিলেন কিনা? অবশ্যই ছিলেন এবং উচ্চ পর্যায়ের অবস্থানে ছিলেন, কিন্তু তারা কোনো প্রতিবাদ করেন নাই। তারপর থেকে এ পর্যন্ত চলে গেছে কত বছর, এর মধ্যে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয় নাই। এই 15 বছরে কত মানুষকে গুম করা হয়েছে, কত মানুষকে পুনরায় আবার তারা ফেরত আসছে, কেউ বা আর কোনোদিন ফেরত আসবে না, হয়তো তারা দুনিয়াতেই নেই। তো এই ঘটনাগুলি কি তারা জানতো না? এই যে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে আসাদুজ্জামান খান কামাল, জেনারেল তারেক সিদ্দিকী, তারপরে আছে হলো র্যাবের প্রধান ছিলেন, যার বিরুদ্ধে অনেক জমিজমার আত্মসাতের খবর আসলো, ওনার নাম কি, বেনজির আহমেদ। তো এই যে এরা তো সবাই এগুলি জানতো, এরা জড়িত এগুলির সাথে, তো এদের বিরুদ্ধে তো অভিযোগ আসছে, এরা তো এগুলির সাথে জড়িত ছিল, যার কারণে এই যে অভিযোগগুলি কিন্তু আসছে। এখন তাদের বিরুদ্ধে এই অভিযোগ আসায় এরা প্রতিবাদ জানিয়েছে।
পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে। প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে। আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা। এই সংবাদটা কিন্তু এই যে আমি যেটা বললাম গত রাতের, এই সংবাদটা গত রাতের। তার মানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলি নিয়ে বড় ধরনের কিছু ঘটে যেতে পারে, সেই হিসাবেই সেই বিষয়টা নিয়ে কিন্তু সতর্ক করেছে জেনারেল পিনাকি ভট্টাচার্য। এবং তার কাছে নির্ভরযোগ্য তথ্য না গেলে কিন্তু তিনি এই সমস্ত তথ্যগুলি দেন না, বা ভিডিও আকারে এগুলি তথ্য আনেন না সামনে। নির্ভরযোগ্য তথ্য তার কাছে যায়। অনেকেরই প্রশ্ন যে তারা বিদেশে বসে এই সমস্ত তথ্য পায় কোথায়? এই যে সাংবাদিক ইলিয়াস হুসাইন, কনক সরোয়ার, তারপরে পিনাকি ভট্টাচার্য, তারা যে তথ্যগুলি দেয়, এই তথ্যগুলি তারা কোথায় পায়? অনেকেরই প্রশ্ন। আসলে এই প্রশ্নটা আমারও ছিল। পরবর্তীতে আমি যতটুকু আইডেন্টিফাই করতে পেরেছি সেটা হলো, দেখেন প্রত্যেকটা দপ্তরে কিন্তু দুইটা ভাগ আছে, মানে যারা চাকরি করে। একটা পক্ষ হচ্ছে একদিকের আর একটা পক্ষ আর একদিকের, মানে ভিন্ন মত তো সব জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক, ভিন্ন মত থাকবেই। তো যখন একটা পক্ষ এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, আর একটা পক্ষ কিন্তু সেইগুলি প্রত্যক্ষ করে, এবং তারা ওপেনলি বলতে পারে না, ক্ষমতা নাই, যদি বলে দেয় বা যদি পাবলিশ করে তাহলে তাদের চাকরি চলে যাবে, অথবা তারা চাপে পড়বে, তাদের গ্রেফতার হবে, তাদেরকে বিভিন্নভাবে ফাঁসানো হবে। এই ভয়ে তারা এই তথ্যগুলি গোপনে ট্রান্সফার করে দেয়। কোথায় ট্রান্সফার করে দেয়? যাদের কাছে দিলে এটা ভাইরাল হয়ে যাবে, মানুষ জানবে এবং এটা একটা সুরাহা হবে। যেমন ইলিয়াস হুসাইন আছে সাংবাদিক, পিনাকি ভট্টাচার্য আছে, কনক সরকার আছে, আরও অনেকেই আছে এরকম অনলাইন অ্যাক্টিভিটিস, তাদের কাছে তথ্যগুলি চলে যায়। তো বিষয় হলো, এরা যা তথ্যগুলি প্রচার করে এগুলি কিন্তু মিথ্যা না, এগুলি কিন্তু সত্য ঘটনা। বাংলাদেশে এরকম ঘটনা ঘটে বলেই কিন্তু তাদের কাছে তথ্যগুলি যায়। তো এই যে 28 জনের বিরুদ্ধে যে মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করছে, এটার পর কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিষয়টি নিয়ে ক্ষোভ ঝাড়ছে, এবং তার সাথে আরও যারা আছে তারা তো এটার সাথে আছেই। তো বিষয় হলো, বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে, নির্বাচনের আগ মুহূর্তে কোন দিকে যায়, কি হয়, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তাও একটা দ্বিধার মধ্যে মানুষ পড়ে গিয়েছে। তবে সেনাপ্রধান না, মানে উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস, তিনি গতকালকে এক সাক্ষাৎকারে বলেছেন যে না, ফেব্রুয়ারি প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আজকে উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম, তিনিও সংবাদ সম্মেলন করে উনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে এরকম একটা বার্তা দিয়েছে। আমরা এই বিষয়ে নেক্সটের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব। দর্শক, এই পর্যন্ত ছিল এই ভিডিও। আল্লাহ হাফেজ।